ছুটির দিনগুলোতে রাজধানীর বিভিন্ন সরকারি স্কুল ভাড়া দিয়ে চলছে নানা সামাজিক অনুষ্ঠান, বিনিময়ে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রীর। খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে ঢাকা ম্যাচ ইন্ডাস্ট্রির কয়েকশো কোটি টাকার যন্ত্রপাতি। দীর্ঘদিন পাওনা টাকা না পাওয়ায় শ্রমিকদের মানবেতর জীবন। এবং প্রচণ্ড দাবদাহে ভরা মৌসুমেও যশোরের হ্যাচারিগুলোতে মাছের রেণু উৎপাদন ব্যাহত, আর্থিক ক্ষতির মুখে সংশ্লিষ্টরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু। দর্শক, শুরুতে আপনাদের জানাবো ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন পরিস্থিতির খবরাখবর। চলে যাচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইট dscbd.org। দর্শক, গত দিনের যে লেনদেনের যে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে, আজও কিন্তু দেখতে পাচ্ছি একই রকম প্রবণতার মধ্য দিয়ে দিনের শুরুতেই লেনদেন শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে। ডিএসসির তিনটি সূচকই ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে প্রধান সূচক এক্স, সেটি দেখতে পাচ্ছি 7 পয়েন্ট বেড়ে 4279 পয়েন্টে অবস্থান করছে। ডিএসসির সরিয়া ইন্ডেক্স ডিএসসিএস, সেটিও 1 পয়েন্ট বেড়ে 1045 পয়েন্ট অবস্থান করছে। একই রকম ঊর্ধ্বমুখী প্রবণতা 4 পয়েন্ট বেড়ে 1648 পয়েন্টে অবস্থান করছে ডিএসসির বাছাই সূচক 30 ইন্ডেক্স। এই তিনটি ইন্ডেক্সই মোটামুটি দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন সম্পন্ন করছে এখন পর্যন্ত। যদিও বেলা 10:30টায় লেনদেন শুরু হয়েছে, এখন মাত্র আধা ঘন্টার মধ্যেই ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে 47 কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে 100টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, 83টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে 35টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। এই 30-40 মিনিটের লেনদেনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শীর্ষ 20-এ যে কোম্পানিগুলো আজকে রয়েছে, এর মধ্যে শুরুতেই ইউনাইটেড এয়ার দেখতে পাচ্ছি 5 টাকা 10 পয়সা দর নিয়ে অবস্থান করছে 1 নম্বর স্থানে। এটি 5 টাকা 20 পয়সা সর্বোচ্চ দরে লেনদেন করেছে এই সময়ের মধ্যে এবং সর্বনিম্ন লেনদেন মূল্য ছিল 5 টাকা। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 4 টাকা 80 পয়সা। আর 2 নম্বর স্থানে অবস্থান করছে বিএসআরএম লিমিটেড। এটি 143 টাকা 50 পয়সা দর নিয়ে অবস্থান করছে। 2 নম্বর স্থানে 144 টাকা 40 পয়সা দেখতে পাচ্ছি সর্বোচ্চ দর, 143 টাকা 40 পয়সা সর্বনিম্ন এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 142 টাকা 90 পয়সা। 3 নম্বর স্থানে 29 টাকা 20 পয়সা দর নিয়ে অবস্থান করছে ন্যাশনাল হাউজিং ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এই কোম্পানিটি দেখতে পাচ্ছি 29 টাকা 20 পয়সা বর্তমান লেনদেন মূল্য হলেও 30 টাকা 10 পয়সা পর্যন্ত কিন্তু সর্বোচ্চ দরে উঠেছিল এর প্রতিটি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। 29 টাকা ছিল সর্বনিম্ন দর এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 27 টাকা 40 পয়সা। কেয়া কসমেটিক্স রয়েছে 4 নম্বর স্থানে 11 টাকা 80 পয়সা দর নিয়ে, 12 টাকা সর্বোচ্চ, 11 টাকা 80 পয়সা যেটি বর্তমান লেনদেন মূল্য, এটি সর্বনিম্ন এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল আজকের চলমান লেনদেন মূল্য সমান। 5 নম্বর স্থানে 1319 টাকা দর নিয়ে অবস্থান করছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড। এই কোম্পানিটি 1319 টাকা এটি হচ্ছে সর্বোচ্চ দর এবং 1309 টাকা এটি হচ্ছে সর্বনিম্ন দর এবং গতকালের সর্বশেষ লেনদেন ছিল 1305 টাকা 50 পয়সা। যমুনা অয়েল রয়েছে 187 টাকা 50 পয়সা দর নিয়ে শীর্ষ 20-এর 6 নম্বর স্থানে, 190 টাকা সর্বোচ্চ দর, 184 টাকা সর্বনিম্ন এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 193 টাকা 10 পয়সা। অ্যারামিড রয়েছে 401 টাকা 50 পয়সা দর নিয়ে 7 নম্বর স্থানে, 499 টাকা হচ্ছে সর্বোচ্চ দর, 399 টাকা 90 পয়সা সর্বনিম্ন এবং গতকালের সর্বশেষ লেনদেন ছিল 393 টাকা 50 পয়সা। মোটামুটি এই 20টি কোম্পানির মধ্যে শুরুর কোম্পানিগুলোর খবর আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। এই ডিএসসির লেনদেনের 1 ঘন্টা পর অর্থাৎ বেলা 12টার শুরুর দিকে একবার আপনাদেরকে মানে এই বুলেটিনের সবশেষ অংশে আপনাদেরকে আরেকবার হালনাগাদ তথ্য জানিয়ে দিব। দর্শক, ফিরছি অন্যান্য খবরে। অন্যান্য খবরে যাওয়ার আগে দর্শক, আপনারা জানেন যে অর্থ বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আজকে এই বিষয়ে আমরা আলোচনা
আলোচনা করব পুরান ঢাকার শ্যামপুর, কদমতলী সহ দেশের যে বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন শিল্প কারখানা সেসব নিয়ে। এ নিয়ে কথা বলতে আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা এবং এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি মোহাম্মদ হাতেম। জনাব মোহাম্মদ হাতেম, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনার সঙ্গে আলোচনার আগে আমরা এই বিষয়ে যে রিপোর্টটি আমাদের হাতে আছে সেটি আমরা দর্শকদের দেখিয়ে আপনার কাছে আমরা ফিরছি, আপনাদের সঙ্গে থাকুন। দর্শক, অন্য একটি খবর, ছুটির দিনগুলোতে রাজধানীর বিভিন্ন সরকারি স্কুল ভাড়া দিয়ে চলছে বিয়ে, বৌভাত, গায়ে হলুদ, খতনার অনুষ্ঠান সহ নানা সামাজিক অনুষ্ঠান। স্কুলের প্রধান শিক্ষকদের অভিযোগ, এসব অনুষ্ঠানের ভাড়ার টাকা স্কুলের তহবিলে জমা হয় না, বরং এ থেকে লাভবান হচ্ছে স্কুল কমিটির এক শ্রেণীর সদস্যরা। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিক কার্যক্রম পরিচালিত হলে বাধাগ্রস্ত হবে শিক্ষার সুষ্ঠু পরিবেশ। এসব কার্যক্রমের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রীও। ফখরুল শাহিনের রিপোর্ট। লালবাগ চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামিলা খাতুন লালবাগ বালিকা উচ্চ বিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলে ছুটির দিনে এভাবে ধুমধামে হয়ে থাকে নানা সামাজিক অনুষ্ঠান। জানা যায়, শিক্ষকদের না জানিয়ে স্কুল কমিটির সদস্যরাই পরিচালিত করে থাকে এসব কার্যক্রম, আর এর বিনিময়ে তারা নিয়ে থাকেন মোটা অঙ্কের টাকা। না তো স্কুল ভাড়া হয়, আমরা তো স্কুলে কোনো ভাড়া নেই না এবং আদৌ আমরা জানি না। বিয়ের ব্যাপারে যদি কোনো আমরা পয়সাপাতি পেতাম তাহলে তো আমাদের কিছু কাজ। অ্যাপ্লিকেশন করে ওরা যে আমরা এই আমাদের দরকার, এই অনুষ্ঠানের জন্য আপনার হলরুমটা ভাড়া চাই, তখন এটাকে আমরা অনুমতি দিই। অনুমতি দেওয়ার পরে ওরা কি করে, ভাড়া টাকাটা অফিসে জমা দেয়, টাকাটা ওই দিনই স্কুলের জেনারেল ফান্ডের ব্যাংকে চলে যায়। বিশেষজ্ঞরা বলছেন, স্কুলে সামাজিক অনুষ্ঠানের পরিবর্তে শিক্ষা বিস্তারে নানা কার্যক্রম পরিচালনা করা দরকার। প্রি স্কুল ছেলে মেয়েদের আড্ডাখানা, তাদের খেলাধুলার ব্যবস্থা করা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, অন্যান্য ক্লাব অ্যাক্টিভিটিজ, এগুলোতে যদি আমাদের ছেলে মেয়েদের অংশগ্রহণ থাকে তাহলে কিন্তু তাদের মানসিক বিকাশ হবে, তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলীর বিকাশও ঘটবে। এই ধরনের কর্মকাণ্ডে আমাদের স্কুল কলেজের প্রাঙ্গণ ব্যবহার করা। শিক্ষামন্ত্রী বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিক অনুষ্ঠানের বিষয়টি অবগত নন তিনি। বিয়ের অনুষ্ঠান বা এই ধরনের কোনো অনুষ্ঠান করলে সেগুলোতে একটা ময়লা আবর্জনা হতে পারে এবং এটা সম্পর্কে এটা অন্যরকম প্রভাব পড়তে পারে, যে জিনিসটা মানে সামাজিক কাজ ওইটাও, কিন্তু ওইটা করার জন্য আলাদা জায়গা আছে। আমরা সেই জিনিসটা নিশ্চয়ই আগে নজরে আসে নাই, আমরা এখন খোঁজ নিব এবং নিয়ে সবার সাথে কথা বলবো যাতে এই ধরনের বিষয়গুলো তারা অ্যাভয়েড করেন, যেগুলো আমাদের শিক্ষার জন্য সহায়ক হয় না। এমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ বজায় রাখতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করার পরামর্শ শিক্ষাবিদদের। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। সরকারি বেসরকারি যৌথ অংশীদারিত্বে গড়ে ওঠা এক সময়ের স্বনামধন্য ঢাকা ম্যাচ ইন্ডাস্ট্রি এখন অচল। এক দশক ধরে খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে কয়েকশো কোটি টাকার যন্ত্রপাতি। নিজেদের পাওনা টাকা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকরাও। মালিকপক্ষ বলছে, সরকারের সঙ্গে মালিকানা নিয়ে দ্বন্দ্ব এবং আদালতে মামলা থাকায় কারখানার ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারছেন না তারা। শিল্প মন্ত্রণালয় এ ব্যাপারে কিছু না বললেও শিল্প সংশ্লিষ্টরা বলছেন, বিরোধ মিটিয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে সরকারকেই। ঢাকার শ্যামপুর, কদমতলী শিল্পাঞ্চল নিয়ে আমার তৈরি করা 3 পর্বের ধারাবাহিকের তৃতীয় এবং শেষ পর্ব আজ। গেল শতকের 50-এর দশকে ঢাকার শ্যামপুর, কদমতলী এলাকায় যে কয়টি শিল্প কারখানা গড়ে ওঠে, ছবির এই কারখানাটি তার অন্যতম। 42 একর জায়গার উপর গড়ে ওঠা এই ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এখন সম্পূর্ণ বন্ধ। পাহারারত কয়েকজন নিরাপত্তারক্ষী আর বহুদিনের অব্যবহৃত কলকবজা ছাড়া আর কিছুই চোখে পড়বে না। অথচ এই কারখানায় তৈরি দেশলাই দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিও হতো। 3 থেকে 3.5 হাজার শ্রমিক কর্মচারীর পদচারণায় মুখরিত ছিল যে কারখানা, সেটা এখন জরাজীর্ণ এক ধ্বংসস্তূপ। খোলা আকাশের নিচে পড়ে পড়ে নষ্ট হচ্ছে কয়েকশো কোটি টাকার মালামাল ও যন্ত্রাংশ। কয়েক দফা হস্তান্তর আর মালিকানা দ্বন্দ্বে শেষ পর্যন্ত চালু কারখানার ফটকে ঝুলছে অনিশ্চয়তার তালা। নিরাপত্তারক্ষী ও সাবেক কর্মীরা বললেন, বেশিরভাগ কর্মচারীর বেতন বন্ধ হয় 2007 সাল থেকে। মালিকের কাছে শ্রমিকের পাওনা প্রায় 6 কোটি টাকা। টাকা না পেয়ে অনেকে হতাশ হয়ে মানবেতর জীবনযাপন করছেন, কেউ বা এখনো বুক বেঁধে আছেন আশায়। কোনো শ্রমিকই নাই, সব রাস্তার ভিখারি, খেটে খায়, দোকান পাট ওইটা ফুটপাতে দরদরি করতেছে। মানবতা জীবন মরে যাইতেছে, টাকা পাইতেছে না। সরকার যদি একটা ডিসাইড করতো তাহলে মালিক আমাদেরকে মানে একটা ইয়ে করিয়ে মানে দিতে পারতো আর কি। দোষী
যে প্রতিষ্ঠান চালাইছে, আমরা তো খাইয়া না খাইয়া বিভিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন প্রাপ্য পয়সাটাই আমরা চাই। কারখানার 70% মালিক ভাইয়া গ্রুপ বলছে 2008 সালে বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইজেশন কমিশন মালিক পক্ষের কাছে হস্তান্তরের উদ্যোগ নিলেও পরে তা বাতিল হয়। ওই 30% শেয়ার যেটা বিসিআইসি রাজ্য সরকারের শেয়ার, সেটা যদি তারা আমাদেরকে 70% ওনাদেরকে ট্রান্সফার করে দেয়, তাহলে আমরা নতুন করে একটা চিন্তা ভাবনা করে ফ্যাক্টরি চালু করতে পারি। গভর্নমেন্টের সঙ্গে শেয়ার একসঙ্গে রেখে 30-70 রেশিওতে করে এটা করা সম্ভব না। তবে শিল্প সংশ্লিষ্টরা বলছেন বিবাদ মিটিয়ে সম্পদ রক্ষা করার ব্যাপারে উদ্যোগী হতে হবে সরকারকেই। সরকার কিন্তু ব্যবসা করতে পারবে না। এখন কিন্তু প্রাইভেট সেক্টর থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, প্রাইভেট এন্টারপ্রেনার বাংলাদেশে গড়ে উঠেছে। সুতরাং এই প্রাইভেট এন্টারপ্রেনারশিপের হাতে এগুলি ছেড়ে দিতে হবে। একই সঙ্গে বন্ধ হয়ে যাওয়া দেশের এমন শিল্প কারখানা নিয়ে সরকারের নতুন পদক্ষেপ প্রয়োজন বলেও মত তাদের। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই প্রতিবেদনটি আমরা দেখলাম। এই বিষয়ে বিস্তারিত আমরা জানতে চলে যাচ্ছি আমাদের আজকের অতিথি, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা এবং এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রথম সহসভাপতি এবং একই সঙ্গে বিকেএমই এর সাবেক প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম। তিনি আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন। জনাব মোহাম্মদ হাতেম, এই ধরনের শিল্প কারখানা তো স্বাধীনতার পর সারা দেশ জুড়ে গড়ে তোলা হয়েছিল এবং আমরা পরবর্তীতে দেখেছি যে কয়েক দশকের ব্যবধানে সেই কারখানাগুলোতে তালা ঝুলতে দেখা গেছে এবং একই রকম আজকে যে ঢাকা ম্যাচের যে চিত্রটি আমরা দেখলাম, বহু শিল্প কারখানা এমন রয়েছে যাদেরও একই রকম অবস্থা। আপনার কাছে কি মনে হয় এই অবস্থার জন্য আসলে কিভাবে এরকম হলো? এদিকে প্রথমেই আপনাদের এই নিউজের সূত্র ধরেই একটা প্রশ্ন আপনাকে এবং আমার এই দর্শক যারা আজকে দেখছেন তাদের উদ্দেশ্যে আমি রাখতে চাই যে এই যে শ্রমিকরা যারা তাদের পাওনা না পেয়ে মানবতর জীবনযাপন করছে, এটা দেখার দায়িত্ব কি কারো নেই? আজকে দেখেন তো, একটু চিন্তা করেন তো যে আমাদের গার্মেন্টস সেক্টরের যদি কোনো একটা ফ্যাক্টরি যদি এই ধরনের কিছু করে, তাহলে পত্র পত্রিকা থেকে শুরু করে বিভিন্ন মহলে এটা নিয়ে তীব্র আলোচনা, তীব্র সমালোচনা হয়। অথচ সরকারি একটা প্রতিষ্ঠানের এভাবে যদি শ্রমিকরা তাদের পাওনা, ন্যায্য পাওনা না পেয়ে মানবেতর জীবনযাপন করে, তাহলে এটা কি দেখার কেউ নেই? আপনারা তো পোশাক কারখানার সংশ্লিষ্ট বলে পোশাক কারখানার কথা বলছেন, আসলে আদতে তো যে কোনো কারখানার জন্যই, যে কোনো কারখানার, সেটাই আমি বলছি। আজকে আমাদের বেলা যেভাবে বিষয়টা, অবশ্যই এটা কোনোভাবেই কাম্য নয় যে কোনো শ্রমিকের ন্যায্য পাওনা না দিয়ে কোনো ফ্যাক্টরি এইভাবে বন্ধ হয়ে যাবে। আর এটার জন্য কিন্তু আজকে আমরা কিন্তু সরকারের সাথে বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে আমরাও এটার উদ্যোগী হয়েছি যে শ্রমিকদের এই সমস্ত দেনা পানা মিটিয়ে দেওয়ার জন্য আমাদের যে এক্সপোর্ট প্রসিড থেকে 0.3% আগামী জুলাই থেকে কিন্তু এটা কর্তন করা হবে এবং একটা ফান্ড তৈরি করা হবে। সেটা আমাদের শুধু পোশাক শিল্পের শ্রমিকদের জন্যই কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে, কিন্তু বাকি শ্রমিকদের ক্ষেত্রে কি হবে আজকে এটা আমার প্রশ্ন। আর দ্বিতীয়ত হলো যে এই যে এত বড় জায়গা, আবার এত বড় একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেল সরকার এবং বেসরকারি উদ্যোক্তাদের দ্বন্দ্বের কারণে, তো এইটা এইভাবে ফেলে না রেখে আজকে আমি তো মনে করি এগুলি বেসরকারি, যেটা আমি বলছিলাম যে বেসরকারি উদ্যোক্তাদের হাতে এগুলি ছেড়ে দেওয়া উচিত। কারণ আমরা ইন্ডাস্ট্রি করার জন্য জায়গা পাচ্ছি না। আপনি দেখেন যে আজকে নারায়ণগঞ্জ বা ঢাকার এই বিশাল একটা অঞ্চল, শিল্পাঞ্চল, যেখানে জায়গার কিন্তু অভাব রয়েছে, সেখানে এইভাবে একটা এত বড় একটা জায়গা পড়ে থাকবে। এর পাশে কিন্তু আরেকটা রয়েছে, ঢাকা ম্যাচের পাশে উজালা ম্যাচ ফ্যাক্টরি, ওইটাও কিন্তু একই অবস্থা, বন্ধ। এবং এই শ্যামপুর অঞ্চলে কিন্তু আরো অনেকগুলো ইন্ডাস্ট্রি কিন্তু এরকম বন্ধ হয়ে আছে। তো এগুলিকে আমি মনে করি সরকার ইমিডিয়েটলি যদি এটা ব্যবস্থা না নেয়, তাহলে এইভাবে পরে থেকে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করার জন্য আমি মনে করি এই জায়গাগুলি দ্রুত বেসরকারি খাতে দিয়ে এখানে আরো যে সমস্ত ইন্ডাস্ট্রি এখন গ্রোয়িং আপ, এই সমস্ত ইন্ডাস্ট্রিকে যদি এগুলি দিয়ে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় দেশও লাভবান হবে, দেশের অর্থনীতিতেও এটা আরো বেগবান হবে এবং অনেক শ্রমিকের এখানে কর্মসংস্থান হবে। এটা আপনাদের এই শ্যামপুর কদমতলী ঢাকার একদম পাশে, যেমন তেজগাঁও এক সময় ছিল ঢাকার এক পাশে ছিল তখন, এখন কিন্তু ঢাকার ঠিক মাঝখানে। এখন শিল্পাঞ্চলটা সরিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে। আপনাদের এই শ্যামপুর কদমতলী, আমি গতকালও এই প্রসঙ্গটি এনেছিলাম যে আপনাদের এই শ্যামপুর কদমতলী ঢাকা এবং নারায়ণগঞ্জের মাঝখানে এখন আছে এবং ঢাকার এক প্রান্তে। আগামী 20 বছর পরে কি একই রকম অবস্থা থাকবে? না, এটা হয়তো এক সময় গিয়ে ঢাকা এবং নারায়ণগঞ্জ একসাথে মিশে যাবে। কারণ এখন যেভাবে নগরায়ন হচ্ছে,
সেই ক্ষেত্রে এই ধরনের ইন্ডাস্ট্রিগুলি এখানে যদি একটা শিল্পাঞ্চল মাঝখানে রয়েছে এবং বিশাল, এটা কিন্তু শ্যামপুর কদমতলির পরেও এরপরে পাগলা ফতুল্লা এখানে কিন্তু একটা বিশাল শিল্পাঞ্চল রয়েছে এবং এটা কিন্তু থাকবে। যদিও নগরায়ন হচ্ছে, একটা পার্টে হয়তো নগরায়ন হতে পারে, বাট নদী কেন্দ্রিক এই অংশটার মধ্যে শিল্পাঞ্চল যদি থাকে তাহলে কিন্তু শিল্পায়নটা আরো ভালোভাবে হতে পারে এবং সেটা দেশ এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে মালামাল পরিবহনও কিন্তু একটা বিশেষ সুবিধা পেয়ে থাকে। হাতেম ভাই, যখন শিল্প কারখানা নিয়ে কথা বলছিলাম তখন এইমাত্র আমরা একটি খবর পেলাম যে খুলনার একটা জুট মিলে আগুন লেগেছে এবং সেখানে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। আমরা সেখানকার একটা খবর নিয়ে আসি। আমাদের সহকর্মী তরিকুল ইসলাম রয়েছে খুলনায়। তরিকুল, খুলনার দিঘলিয়া উপজেলার মন্ডল জুট অ্যান্ড টেক্সটাইল মিল, যেটি সে বেসরকারি একটি মিল, এইখানে অগ্নিকাণ্ডে এখানে অধিকাংশ পার্ট এবং অনেক যন্ত্রপাতি এখানে পুড়ে গেছে এবং এখনো পর্যন্ত আগুন এখানে কিন্তু জ্বলছে। এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের 6টি ইউনিট কাজ করছে, কিন্তু আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখানে পাটের গোদামে কিন্তু আগুন এখনো জ্বলছে এবং এখানে কিন্তু শুধু পাট ছাড়াও এখানে পাট পণ্য রয়েছে, সেটি সুতা এবং চট এবং বস্তা রয়েছে অসংখ্য, যার আমরা যেটি জানতে পেরেছি যে সকাল 9:15টার দিকে এই অগ্নিকাণ্ড সূচনা হয়। এই অগ্নিকাণ্ডে কিন্তু এখনো পর্যন্ত জ্বলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এর ভিতরে যে যন্ত্রপাতি রয়েছে, মেশিন রয়েছে, সেগুলো কিন্তু সবই কিন্তু আগুনে পুড়ছে এখনো পর্যন্ত। তবে আমরা কি কারণে এখানে আগুন লেগেছে এখনো পর্যন্ত সেটি আমরা জানতে পারিনি। সকালে অগ্নিকাণ্ডের পরে এখানকার মানুষের যে অভিযোগ যে 1 ঘন্টা পরে এখানে অগ্নি নির্বাপনের জন্য ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসেছে। যদি 1 ঘন্টা আগে আসতো তাহলে হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হতো। তবে এখানকার কর্তৃপক্ষের সঙ্গে আমরা এখনো কথা বলতে পারিনি, যে কারণে আমরা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ হয়নি এবং বলাও সম্ভব হচ্ছে না যে কি পরিমাণ পাট এখানে ছিল এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি এখানে হয়েছে। তো রাজু, এখানে যে অবস্থা সেটি হচ্ছে যে আগুনের যে তাপটা সেটি আসছে, যে কারণে আমরা ভিতরেও প্রবেশ করতে পারছি না এবং আমরা যেটুকু দেখাতে সম্ভব সেটুকু দেখাতে পারছি। যেহেতু পাটে আগুন লেগেছে, এই আগুন পাট পণ্যে, সেই আগুনে কিন্তু অনেকটাই এখানকার পণ্য কিন্তু সবই প্রায় পুড়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানকার শ্রমিকরা, যে মিলের শ্রমিকরা রয়েছে, ফায়ার সার্ভিসের পাশাপাশি শ্রমিক এবং এখানকার যারা এলাকাবাসী রয়েছে, তারা সকলে মিলে চেষ্টা করছেন যে কিভাবে এই পাটের আগুনটা নিয়ন্ত্রণে আনা যায় এবং এখানকার শ্রমিকরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সাথে কাজ করার জন্য। যদিও এই পাশে একটি নদী রয়েছে, ভৈরব নদীর পাড়েই কিন্তু এই জুট মিলটি অবস্থিত। তো সে কারণে কিন্তু পানির সংকট এখানে হচ্ছে না এবং যে কারণে আগুন, তারপরেও এখানে যে পাটের শুকনা পাট এবং পাট পণ্য, যে কারণে এখানে আগুনটা নিয়ন্ত্রণে আসতে কিন্তু অনেক বিলম্ব হচ্ছে এবং এর আগে আমরা পাটের বা পাট পণ্যের এর আগে যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো আমরা এর আগে দেখেছি, সেগুলো নিয়ন্ত্রণে আনতেও অনেক বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের ইউনিটগুলোকে, যে কারণে এখনো পর্যন্ত 6টি ইউনিট এখানে যোগ হয়েছে। প্রথমে একটি ইউনিট দিয়ে শুরু করেছিল, এরপরে খুলনা মহানগর থেকে আরো 5টি ইউনিট এখানে এসে যোগ দিয়েছে এবং এটি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন যে পানি ছিটানো হচ্ছে এবং পাটের পণ্য এবং সুতা থেকে কিন্তু আগুনের ধোঁয়া বেরোচ্ছে এবং আগুন এখনো জ্বলছে, যে কারণে ফায়ার সার্ভিসের যারা কাজ করছেন তারা কিন্তু অনেক ঝুঁকি নিয়েই এখানে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। রাজু, আরেকটু বলি যে এখানে আসলে প্রচুর ধোঁয়া, যে কারণে আমাদেরও কথা বলতে এবং এখানে দাঁড়িয়ে সম্প্রচার করতে একটু কষ্ট হচ্ছে। তো এই ছিল আমার কাছে খুলনার দিক।
দর্শক, খুলনার এই জুট মিলে, মন্ডল জুট মিলে আগুন লাগার খবর আমরা জানছিলাম তরিকুল ইসলামের কাছ থেকে। আমাদের সঙ্গে আছেন আমাদের আজকের অতিথি জনাব মোহাম্মদ হাতেম। আমরা আবারও তার কাছে ফিরছি। জনাব মোহাম্মদ হাতেম, এই যে নিরাপত্তা ইস্যু, কারখানার মালামাল এবং শ্রমিকদের জীবনের নিরাপত্তা ইস্যু, এটিও কিন্তু একটা বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে এই বর্তমান সময়টাতে। দেখেন, আমাদের রানা প্লাজা ইনসিডেন্টের পরে সরকার কিন্তু গার্মেন্টস সেক্টরগুলিতে মানে বিশেষ করে ফায়ার সেফটি, বিল্ডিং সেফটি এবং শ্রমিকদের বিভিন্ন নিরাপত্তার বিষয়গুলি সর্বাধিক গুরুত্ব দিয়েছে সরকার, এবং পাশাপাশি আমরা বিকেএমই বিজিএমই থেকেও আমরা কিন্তু এই বিষয়গুলিকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এবং এখানে একদম জিরো টলারেন্স আমরা ঘোষণা করি। আপনারা নিয়েছেন অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের চাপের মুখে, যখন রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছিল তখন নিচ্ছেন। অন্য কোম্পানিগুলোর ক্ষেত্রে বলবো যে অন্য কারখানাগুলোতে সেটা নিচ্ছে না কেন? এই চাপ নেই বলে কি? না, সেখানে অ্যাকর্ড অ্যালায়েন্সের চাপের আসার আগেই কিন্তু আমরা এটা উদ্যোগ নিয়েছি। বাট অ্যাকর্ড অ্যালায়েন্স এসে আমাদেরকে যেটা করেছে, নিরাপত্তার যে বিষয় মানে সূক্ষ্ম অনেকগুলি বিষয় থাকে যেগুলি আসলে আমরা এই বিষয়গুলিতে অবহিত ছিলাম না। তো এটা তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছে কোথায় কিভাবে নিরাপত্তা নিশ্চিত নিতে হবে। বাট এখানে একটা জিনিস আমরা যেটা লক্ষ্য করছি যে এর যে ইন্ডাস্ট্রি, আমাদের গার্মেন্টস সেক্টরের যে ফায়ার সেফটি ইকুইপমেন্টগুলি আনার জন্য প্রথম বছর সরকার কি করলেন যে আমাদের ডিউটি ফ্রি করে দিলেন, কিন্তু ভ্যাট রাখলেন 15%। একটা সেফটি ইস্যু বা যে কোনো মেশিনারির ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু কোনো ভ্যালু অ্যাড হয় না, সেখানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স মানে ভ্যাট নির্ধারণ করাটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত ছিল। এটা যখন আমরা সরকারের নলেজে নিলাম, পরের বছর এই ভ্যাটটাকে উঠিয়ে দেওয়া হলো সম্পূর্ণভাবে, বাট 5% আবার ডিউটি ইম্পোজ করা হলো। হঠাৎ করে গত কিছুদিন যাবত আবার এর মধ্যে আবার এআইটি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এগুলি মানে একটা হাস্যকর বিষয় মাঝে মাঝে আমরা দেখি, যেখানে এখানে ইনকামের তো কিছু নাই, এটা তো একটা সেফটি ইকুইপমেন্ট, এখানে একটা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বসিয়ে দেওয়া হলো হঠাৎ করে। আমরা এবার সরকারকে বলেছি যে এই ডিউটি এবং অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দুইটাই প্রত্যাহার করার জন্য, এবং এটা সকল ইন্ডাস্ট্রির জন্যই যেন প্রযোজ্য প্রত্যাহার করা। হ্যাঁ, প্রত্যাহার করা, কারণ দেখা গেল যে এটা শুধু গার্মেন্ট সেক্টরের জন্য রাখা হয়েছে, বাট আদার্স ইন্ডাস্ট্রিও তো একই জিনিস, সেখানেও তো আমার এই সেফটি ইস্যুকে নিশ্চিত করতে হবে। সুতরাং সমস্ত ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই সকল জায়গায় এই সেফটি ইস্যু, ফায়ার সেফটি, বিল্ডিং সেফটির যত ইস্যুগুলি রয়েছে, নিরাপত্তার জন্য যে ইস্যুগুলি রয়েছে, এগুলি যেন সবকিছুই আমদানির ক্ষেত্রে ডিউটি ফ্রি, ভ্যাট ফ্রি এবং এআইটি এইগুলি যেন মুক্ত থাকে। এটা বছরের পর বছর ধরে বন্ধ হয়ে থাকা যে শিল্প কারখানাগুলো, এগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার জন্য প্রাইভেটাইজেশন কমিশন গঠন করা হয়েছিল। বিনিয়োগ বোর্ডের একটা সংস্কার আমরা মাঝখানে দেখলাম। সরকারের একটা পদক্ষেপ ছিল প্রাইভেটাইজেশন কমিশন গঠন এবং বিনিয়োগ বোর্ডের সংস্কার আনা। এই বিষয়টা আসলে কতটা ফলপ্রসূ হয়েছে এই সব বন্ধ হয়ে যাওয়া শিল্প? এটা আসলে আমরা গত বেশ কিছুদিন যাবতই এই দুইটা ডিপার্টমেন্টের মানে বিনিয়োগ বোর্ড এবং প্রাইভেটাইজেশন কমিশন, এই দুইটার কার্যক্রম খুব একটা বেশি পরিলক্ষিত হচ্ছে না। বিশেষ করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যেগুলি প্রাইভেট সেক্টরে ছেড়ে দেওয়া উচিত আমরা মনে করি, কারণ আপনি দেখেন সরকারি যতগুলি প্রতিষ্ঠান, শিল্প কারখানা যতগুলি রয়েছে সবগুলি কিন্তু লুজিং কনসার্ন, অথচ দেখা যান একই ধরনের যদি প্রাইভেট কোনো কোম্পানি, তারা কিন্তু প্রফিট করছে। তার মানে ওখানে ম্যানেজমেন্টের সমস্যা রয়েছে, এবং সেই সমস্ত জায়গাতে ট্রেড ইউনিয়নের নামে যে অত্যাচার চলছে, সেখানে শিল্পায়নের যে পরিপন্থী যে সমস্ত কার্যক্রম হয়েছে, বিশেষ করে আমরা যেটা ছোটবেলা থেকে দেখে আসছি, আদমজি, তারপরে লতিফ বাওয়ানি, লক্ষ্মীনারায়ণ কটন মিল, এইগুলিতে যে ধরনের ঘটনা ঘটেছে, বা সরকারি এই ধরনের বড় বড় শিল্প কারখানাগুলিতে যা ঘটেছে, সব কিন্তু একসময় এই লস করতে করতে কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। আমি মনে করি এগুলিকে অবশ্যই সরকারের উচিত প্রাইভেট সেক্টরে ছেড়ে দেওয়া। প্রসঙ্গটা আপনি বললেন যে ওই আদার্স ইন্ডাস্ট্রিগুলি, এই সেফটি ইস্যুগুলি দেখার কে আছে? অবশ্যই শ্রম মন্ত্রণালয়ের অধীনে আপনি জানেন যে কলকারখানা পরিদর্শন অধিদপ্তর আছে, যেটা আগে পরিদপ্তর ডিপার্টমেন্ট ছিল, এখন এটা অধিদপ্তর হয়েছে, এবং সেখানে একজন আইজি ফ্যাক্টরি নেতৃত্বে, একজন এডিশনাল সেক্রেটারির নেতৃত্বে অত্যন্ত সফলভাবে তারা কিন্তু এখন এগুলি পরিদর্শন করছেন। এবং আমি মনে করি যে সরকারের এই উদ্যোগটা এটা প্রশংসনীয় উদ্যোগ, এবং এটা এখানে অনেক লোক বল নিয়োগ হয়েছে, এবং আশা করি আমরা
সকল শিল্প কারখানায় এই ধরনের এই পরিদর্শনের আওতায় থাকবে। আমরা দেখলাম যে এই কারখানাটি সহ উজালা এবং ওই পুরান ঢাকার যে শিল্প ঢাকা ম্যাচ ফ্যাক্টরি, এগুলো বিএনপি সরকারের আমলে বেশিরভাগ বন্ধ হয়েছিল এবং পরবর্তীতে বর্তমান সরকার আবার সারা দেশের এরকম বন্ধ হয়ে যাওয়া কিছু কারখানা সরকারি মালিকানাধীন চালু করার উদ্যোগ নেয়। পরে মানে যেহেতু চালুই যদি করা হবে তাহলে বন্ধ করা হলো কেন? আবার বন্ধ শিল্প এই ক্ষেত্রে কি রাজনৈতিক বিবেচনায় কি প্রাধান্য পায়? আমার মনে হয় এখানে আগে সরকারকে দেখতে হবে যে ওই ম্যাচ ফ্যাক্টরির আর গ্রহণযোগ্যতা বা প্রয়োজনীয়তা আছে কিনা। যদি না থাকে তাহলে আমি তো মনে করি বর্তমান প্রেক্ষাপটে আর ওই ম্যাচ ফ্যাক্টরির খুব একটা এখানে প্রয়োজন আমি মনে করি না। বরঞ্চ সরকারের যে শিল্প নীতির যে একটা বৃহৎ অংশ কিন্তু রয়েছে এসএমই কেন্দ্রিক। আচ্ছা, এসএমই কে যদি প্রাধান্য দিয়ে এখানে যদি বিভিন্ন রকমের ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য এই জায়গাগুলিকে বরাদ্দ দেওয়া হয়, তাহলে আমি মনে করি যে এখানে আরো অনেক নতুন নতুন শিল্প উদ্যোক্তা গড়ে উঠবে, যারা একসময় দেশের একটা বড় শিল্প গোষ্ঠীতে পরিণত করতে পারবে। আমার মনে হয় সরকারকে ওই দিকে মানে গুরুত্ব দিয়ে নতুন নতুন শিল্প উদ্যোক্তা তৈরি করে তাদেরকে এখানে প্রতিষ্ঠিত করার সুযোগ দেওয়া উচিত। এই ক্ষেত্রে হচ্ছে যে সব মালিকের নিয়ন্ত্রণে সেগুলো ছিল বা একটা শতকরা অংশে মালিকানা তারা ছিলেন, মানে সেটার সঙ্গে সরকারের মালিকানার একটা দ্বন্দ্ব নিরসন হচ্ছে না। এই কারণে তো সেই জন্যই সেই দ্বন্দ্ব নিরসনে ভূমিকা কার রাখতে হবে? সরকার, অবশ্যই সরকারকে রাখতে হবে এবং সেই দ্বন্দ্ব নিরসন করে সরকারের অংশে থাকা যে মালিকানা এটা অবশ্যই প্রাইভেট সেক্টরে দিয়ে দিতে হবে। কারণ সরকারের পক্ষে ব্যবসা করা বা এই ধরনের পরিচালনা করা, ইন্ডাস্ট্রি পরিচালনা করা, সফলভাবে ইন্ডাস্ট্রি পরিচালনা করা সম্ভব নয়। সরকার রাষ্ট্র পরিচালনা করবে আর এই সমস্ত শিল্প কারখানা পরিচালনার জন্য নীতিগত সহায়তা সরকার দিবে, পলিসি সাপোর্ট যেটাকে আমরা বলি, সেই পলিসিগুলি নির্ধারণ করবে এবং শিল্প উদ্যোক্তারা, বেসরকারি শিল্প উদ্যোক্তারা সেই শিল্প কারখানাগুলি পরিচালনা করবে। এতেই কিন্তু আপনি দেখেন ইতিমধ্যে কিন্তু দেশ কিন্তু এগিয়ে গিয়েছে এবং যাচ্ছে আরো। এবং 2021 সাল নাগাদ যে আমরা যে 50 বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, সেখানে কিন্তু বেসরকারি উদ্যোক্তারাই মূলত এই জায়গায় যাওয়ার জন্য সংকল্পবদ্ধ এবং সরকার সেখানে আমাদেরকে পলিসি সাপোর্ট দিচ্ছেন। আমরা সেটাই আশা করব সরকারের কাছ থেকে, এগুলিকে বেসরকারি শিল্প উদ্যোক্তাদের হাতে দিয়ে নতুন নতুন শিল্প উদ্যোক্তা বের করে আনা এবং সরকারের পলিসি সাপোর্ট দেওয়া, নজরদারির মধ্যে রাখা। সরকারি যেসব শিল্প কারখানা বন্ধ হয়েছে এর মধ্যে অন্যতম একটা প্রধান কারণ ছিল ট্রেড ইউনিয়ন এবং শ্রমিকদের আন্দোলন। এটার কারণে বছরের পর বছর অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে থাকতে দেখা গেছে অনেক শিল্প কারখানা। আর নতুন করে আপনারা যারা বেসরকারি খাতের এইসব শিল্প প্রতিষ্ঠান, সেসবে আবার বিদেশিদের একটা চাপ লক্ষ্য করছি ট্রেড ইউনিয়ন গড়ে তোলার জন্য এবং শ্রমিকদের অধিকারের কথা বলা হচ্ছে, তাদের স্বার্থ রক্ষার কথা বলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে এই নতুন যেসব বেসরকারি খাতের শিল্প কারখানা গড়ে উঠছে, সেই সব কারখানায় এই শ্রমিক অধিকারটা নিশ্চিত হবে কিভাবে? আপনারা পলিসিটা কিভাবে? ট্রেড ইউনিয়ন কিন্তু একটা ভালো কনসেপ্ট, ভালো উদ্যোগ, এটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাবো। যদি সেই ট্রেড ইউনিয়ন যদি শিল্পের সহায়ক, শ্রমিকদের প্রকৃত অর্থে শ্রমিকদের সহায়ক যদি ট্রেড ইউনিয়ন হয়, শিল্পকে বাঁচিয়ে শ্রমিকদের স্বার্থ রক্ষা করবে যে ট্রেড ইউনিয়ন, সেটাকে আমরা অবশ্যই ওয়েলকাম করব। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যে জিনিসটা দেখা যাচ্ছে, অতীত আমরা দেখেছি, বর্তমানেও দেখছি কোথাও কোথাও, ট্রেড ইউনিয়ন মানেই হচ্ছে ট্রেড ইউনিয়ন নেতা যারা, তারা কোনো কাজ করবে না, অন্যায় আবদার, অন্যায় অযাচিত হস্তক্ষেপ বিভিন্ন জায়গায় করবে। এটাই কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে। এটার একটা কারণ হচ্ছে, আপনি দেখেন উন্নত বিশ্বে যদি ট্রেড ইউনিয়ন থাকে, সেখানে ওই যারা ট্রেড ইউনিয়ন করে বা শ্রমিকরা, তারা কিন্তু তাদের একদিকে তাদের অধিকার এবং অন্যদিকে তাদের দায়িত্ব, দুইটাই কিন্তু তারা জানে এবং সেইভাবেই তারা কাজ করে। এই ক্ষেত্রে যদি বাংলাদেশেও যদি শ্রমিকরা বা ট্রেড ইউনিয়ন যারা করেন, তারা যদি এইভাবে দায়িত্ব পালন করেন, আমাদের কোনো আপত্তি নেই সেখানে ট্রেড ইউনিয়ন থাকার জন্য। এবং বাংলাদেশের শ্রম আইনে এটাকে ট্রেড ইউনিয়ন থাকার জন্য সব রকমের সুযোগ সুবিধাই দেওয়া আছে। কিন্তু ওই যে কথা বলে যে আপনার চুন খেয়ে মুখ পড়লে দই দেখলো মানুষ ভয় পায়, আমাদের অবস্থাটা হয়েছে এখন ওই জায়গায় যে আমরা শঙ্কিত, যদি আবারও ট্রেড ইউনিয়নের সেই মানে অত্যাচার যদি ইন্ডাস্ট্রিতে শুরু হয়, তাহলে কিন্তু শিল্পায়ন বন্ধ হয়ে যাবে। আজকে দেখেন আমরা যারা আমাদেরকে আজকে যারা এইটা নিয়ে খুব চাপ দেয়, মাঝে মাঝেই বলে শ্রমিকদের অধিকারের কথা বলে, আমরা যদি একটু দেখি ওই সমস্ত দেশে শ্রমিকদের অধিকার কতটুকু নিশ্চিত করা হয়েছে বা আছে, সেটা যদি আমরা একটু দেখতে যাই, তাহলে দেখবো সেখানে কিন্তু ট্রেড ইউনিয়ন নেই। কিন্তু যেমন
আমরা মাননীয় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে আমরা একটা ডেলিগেশন, যারা আমেরিকা আমাদেরকে এই বিষয়ে বেশি চাপ দিচ্ছে, সেখানে তাদেরকে প্রশ্ন করা হয়েছিল একটা, ওখানে আপনার ট্রেড ইউনিয়ন লিডাররাও ছিল, তারপরে সরকারের মানে সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজন ছিলেন, কংগ্রেসম্যানরা ছিলেন। সেখানে মাননীয় মন্ত্রী জিজ্ঞাসা করেছিলেন তাদেরকে যে আপনাদের দেশে ট্রেড ইউনিয়ন কত পার্সেন্ট রয়েছে? তারা উত্তর দিয়েছে 7%। তো ওই দেশে যদি 7% ইন্ডাস্ট্রিতে ট্রেড ইউনিয়ন, তাদের দেশে কিন্তু মানে মানবাধিকার এবং জীবনযাপন পদ্ধতি বা নিরাপত্তা সেটা কিন্তু সরকার অনেকাংশে নিশ্চিত করে। আমাদের মতো উন্নয়নশীল দেশে সেটা যতটা না স্ট্রাগল করতে হয় বা যুদ্ধ করতে হয়। নিরাপত্তা নিশ্চিত করে যে আপনি বলছেন, আপনি যদি একটু দেখেন যে বাংলাদেশে তাদের যে জীবনমান, আমরা কি সেই জীবনমানে পৌঁছতে পেরেছি? আমরা সেই জীবনমানে অবশ্যই পৌঁছতে পারিনি। কিন্তু নিরাপত্তার বিষয় যদি বলেন, আজকে আমেরিকাতে যেভাবে মানুষকে প্রকাশ্য দিবালোকে গুলি করে মারা হয়, বাংলাদেশে কি এই ধরনের কোনো একটা ঘটনা ঘটেছে? প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে এভাবে কিন্তু কোথাও ঘটে না, কিন্তু আমেরিকাতে কিন্তু প্রায় ঘটে, আমরা পত্রপত্রিকায় দেখি, নিউজে দেখি। এবং সেখানে আপনি মানবাধিকার যদি বলেন, সবকিছুই বলেন, এটা মানুষ সবাই জানে যে আজকে আমেরিকা সারা বিশ্বে যেভাবে মানবাধিকার লঙ্ঘন করছে, আর বাংলাদেশ সরকার কিভাবে মানবাধিকারকে সুরক্ষা দিচ্ছে, এটা যদি একটু আপনারা নিজের চোখেই দেখেন, তাহলে মানুষ সহজভাবে এটাকে তুলনা। ছোট্ট একটা বিষয় নিয়ে আপনারা বলছেন যে যেসব শিল্পাঞ্চল এরকম পরিত্যক্ত এখন হয়েছে, সেসব নিয়ে সরকারের আলাদা করে একটু ভাবা উচিত এবং স্পেশালাইজড ইকোনমিক জোন বা অনুযায়ী ব্যবস্থা নেওয়া দরকার। সেটার ক্ষেত্রে ঢাকার পাশে এরকম যেটা বলছিলাম যে তেজগাঁও এখন ঢাকার মাঝখানে, আগামী 20 বছর পরে সেটাও তো আপনাদের একটা বড় শহরের মাঝামাঝি জায়গায় পড়ে যাবে। সেটা এই প্ল্যানিংটা কেমন হওয়া উচিত? কিন্তু 100টা স্পেশাল ইকোনমিক জোন করার ঘোষণা দিয়েছেন, তার মধ্যে 30টার কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সেখানে কিন্তু শিল্পায়ন হবে, কিন্তু পাশাপাশি শ্যামপুর, কদমতলী সহ পাগলার যে বিশাল অঞ্চল নারায়ণগঞ্জের মাঝে, ঢাকা নারায়ণগঞ্জের মাঝে, এই এলাকাটা পরিকল্পনাটা কেমন হবে? আমি যেটা বলছি যে এখানে যেহেতু নদী কেন্দ্রিক এই জায়গাটা, এখানে কিন্তু নদী, যে কোনো নদী কেন্দ্রিক যাতায়াতের ব্যবস্থা থাকলে সেখানে কিন্তু শিল্পায়নটা একটু প্রতিষ্ঠা লাভ করে সহজে। এই ক্ষেত্রে পরিকল্পিতভাবে সরকার যদি এখানে কিছু করে, আমার মনে হয় সেটাকেও টিকিয়ে রাখা সম্ভব। এই অঞ্চলটাকে বাদ দিয়ে বাকি অঞ্চলটাকে যদি পরিকল্পিতভাবে সরকার ঢাকা নারায়ণগঞ্জের মাছের অংশটাকে নগরায়ন করে দেয়, তাহলে কিন্তু মানুষ পরিকল্পিত নগরায়নের একটা সুযোগও পাবে। পাশাপাশি এই নদীকেন্দ্রিক অংশটার মধ্যে শিল্পায়ন থাকলে আমার মনে হয় এটা দেশ এগিয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে না, বরঞ্চ শিল্প কারখানাগুলি আরো সুযোগ বেশি পাবে। পরিকল্পনাবিদ যারা আছেন তারাও বলছেন যে ড্যাপের আলোকে এটাকে যেন বিশেষ প্রায়োরিটি দিয়ে এই এলাকাটার পরিকল্পনা করা হয়। আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি সরকারও এই ব্যাপারে যথেষ্ট পদক্ষেপ নেবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম পুরনো ঢাকার শ্যামপুর কদমতলী শিল্পাঞ্চল নিয়ে। আমাদের সঙ্গে আজ উপস্থিত হয়েছিলেন বিকেএমএর সাবেক প্রথম সহসভাপতি এবং এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রথম সহসভাপতি জনাব মোহাম্মদ হাতেম। চলে যাচ্ছে পরের খবরে। পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্প সহ 9টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এতে ব্যয় ধরা হয়েছে 44,000 কোটি টাকা। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে 2015-16 অর্থ বছরের 29তম সভায় এই প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। নিজস্ব অর্থায়নে পদ্মার বুকে দেশের দীর্ঘতম সেতু নির্মাণের কাজ চলছে বেশ জোরে সোরেই। 2018 সালের ডিসেম্বরেই শেষ হওয়ার কথা রেল ও সড়ক চলাচলের সুযোগ রেখে নির্মাণাধীন এ সেতু। নির্ধারিত সময়ে সড়কের পাশাপাশি রেল যোগাযোগও নিশ্চিত করতে চায় সরকার। আর তাই চীন সরকারের কাছে G2G পদ্ধতিতে 2% সুদে নেয়া 24,749 কোটি টাকার আর্থিক সহায়তায় প্রায় 35,000 কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতুর দুই পাশে রেল সংযোগ স্থাপন প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের জানান, নতুন রেল লাইন স্থাপনের কারণে প্রকল্পের ব্যয় কিছুটা বেড়েছে। এ প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে 2022 সালের ডিসেম্বর পর্যন্ত। 2018 সালের মাঝে ট্রেনও চলবে একই সময় এবং আমাদের উপরে যানবাহনও চলবে একই সময়। মোট 172 কিলোমিটার রেলওয়ে লাইন তৈরি করব। 34,988 কোটি টাকার মাঝে 10,239 কোটি টাকা হবে সরকারের, আর 24,749 কোটি টাকা হবে আমাদের প্রকল্প সাহায্য। চায়না রেলওয়ে কাজ করবে
আমরা টাকা পেমেন্ট করব। এটা 20 বছরের রিপেমেন্ট, 2% মতো আমাদের ইন্টারেস্ট রেট আসবে। এছাড়াও মঙ্গলবারের একনেক সভায় ৬,২৫০ কোটি টাকা ব্যয়ে ঢাকা খুলনা মহাসড়ক নির্মাণ প্রকল্পেরও অনুমোদন দেয়া হয়। মন্ত্রী জানান, জমি অধিগ্রহণের খরচ বাড়ায় অন্যান্য মহাসড়ক নির্মাণ প্রকল্পের চেয়ে ঢাকা খুলনা 4 লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় বেড়েছে। সবচাইতে জায়গা জমির দাম বেশি হলো বাংলাদেশে। পুরো জমিটাই কিনতে হবে। শুধু জমির কারণেই দাম বাড়তেছে, শুধু জমির কারণে। এ সময় পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মার্চ মাসের 5.65 থেকে সাধারণ মূল্যস্ফীতি কিছুটা কমে এপ্রিলে 5.61 ভাগে দাঁড়িয়েছে বলেও জানান তিনি। মুস্তাফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও দেশের উন্নয়ন কাজের অর্থায়নে নতুন মূসক ও সম্পূরক শুল্ক আইন কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান। রাজস্থানের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ভ্যাট আইন 2012 বাস্তবায়নে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, সারা বিশ্বে এখন উন্নয়নের মূল ভিত্তি অভ্যন্তরীণ সম্পদ। দেশের অর্থনীতির উন্নয়নে বিদেশি সাহায্যের নির্ভরতা কাটাতে হলে অভ্যন্তরীণ সম্পদ থেকে অর্থ সংগ্রহ করতে হবে। এসডিজির এই লক্ষ্যটির উপর অনেক কিছু নির্ভর করবে। এজন্য নতুন মূসক আইন বাস্তবায়নে সরকার বেশি জোর দিচ্ছে। কর্মশালায় নতুন মূসক আইনের বিভিন্ন সুফল তুলে ধরেন এনবিআর সদস্য জাহাঙ্গীর হোসেন। সারা পৃথিবীতে উন্নয়নের মূল ভিত্তি হবে অভ্যন্তরীণ সম্পদ। অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ করেই আপনাকে আপনার দেশের উন্নয়ন সুনিশ্চিত করতে হবে। আর আগের মতো বৈদেশিক নির্ভরশীলতা বা আপনার পরমুখাপেক্ষিতা যে প্যারাডাইম, সেটা চলবে না। অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের যে প্রয়াস, তার সাথে এই নতুন আইন প্রবর্তনের প্রয়াস একীভূত হয়ে বাংলাদেশে একটা ভিন্ন মাত্রা লাভ করেছে। অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে পঞ্চগড়ে দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন কাঁচামাল ব্যবসায়ীরা। বৃষ্টির মধ্যেই সকাল 9টা থেকে এই ধর্মঘট শুরু করেন জেলা কাঁচামাল ব্যবসায়ী সমিতি। এ কারণে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে শহরের সব কাঁচামালের দোকান। ব্যবসায়ীরা জানান, আগে প্রতি 2.5 মনে 3 টাকা খাজনা আদায় করা হলেও চলতি বছরের জানুয়ারি থেকে মন প্রতি 10 টাকা আদায় করছে বাজার ইজারা কর্তৃপক্ষ। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় ব্যবসায়ীরা। প্রচণ্ড দাবদাহের কারণে ভরা মৌসুমে যশোরের হ্যাচারিগুলোতে চরমভাবে ব্যাহত হচ্ছে মাছের রেণু উৎপাদন। এতে হ্যাচারি মালিক সহ মাছ উৎপাদনের সাথে জড়িতরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। হ্যাচারি মালিক সমিতির দাবি, এই ক্ষতির পরিমাণ প্রতিদিন 2 কোটি টাকার বেশি। জুয়েল মৃধার তথ্য ও সাব্বির আল জামানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সারা দেশে মাছের যে পরিমাণ রেণুপোনা উৎপাদন হয় তার 65% যশোরের চাচড়ার হ্যাচারি ও নার্সারিগুলোতে। বছরে উৎপাদন হয় 1,62,000 কেজি রেণু। মূলত জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত চলে এই উৎপাদন। কিন্তু গত 1 মাসের তীব্র তাপদাহের কারণে চরমভাবে ব্যাহত হয়েছে রেণু উৎপাদন ও মাছ তৈরির অন্যান্য প্রক্রিয়াগুলো। গবেষকদের মতে, সুস্বাদু পানির মাছের রেণু উৎপাদনে 25 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস আদর্শ তাপমাত্রা, কিন্তু যশোরে বিরাজ করছে 34 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। যারা নার্সারি এবং যারা কালচারের জন্য নিয়ে যাচ্ছে, তাদের পক্ষে এই তাপমাত্রা ম্যানেজ করা সম্ভব হচ্ছে না। এর ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। লক্ষ্যমাত্রা ছিল তার 50% উৎপাদন করতে পারছি না। তারপরে উৎপাদিত পণ্যের আমরা সঠিক মূল্য পাচ্ছি না। তাপ স্বাভাবিক হলে আমরা আশা করি সব ভালো হয়ে যাবে। তাপদাহের কারণে কেবল হ্যাচারি মালিকরাই নন, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন মাছ চাষিরাও। গত বছরে আমরা এই সময়টায় কোটি কোটি ধানি বিক্রি করেছি, সেখানে এবার অনেক 10-20 লাখ এরকম ধানি বিক্রি হচ্ছে। গরমের কারণে খরিদ্দার তো নাই, আর যারা আমরা মাছ পুকুরে চাষ করি, সমস্ত মাছ এই গরম খরার কারণে মরে গেছে। আমাদের আয় রোজগারও কমিয়ে গেছে, আমাদের পরিবার পরিজন নিয়ে খুব কষ্টেই আছি আমরা। হ্যাচারি ও মৎস্য ব্যবসায়ী সমিতির নেতার দাবি, আবহাওয়ার বিরূপ প্রভাবে মাছ উৎপাদন ব্যবসার সাথে জড়িতরা প্রতিদিন 2 কোটি টাকার ওপরে ক্ষতির শিকার হয়েছেন। ভূমিকর, বিদ্যুৎ বিল, এগুলো আমরা আগে পূর্বে কৃষি রেটে দিতাম, কিন্তু বর্তমানে আমরা এগুলোকে শিল্প রেটে আমাদেরকে দিতে হচ্ছে। সরকার এই ব্যাপারে দৃষ্টি না দেন, তাহলে অচিরেই যে সমস্ত হ্যাচারিগুলো আছে সেগুলো বন্ধ হতে বাধ্য। যশোরে প্রায় 1.5 লাখ মানুষ সরাসরি মাছের রেণু ও পোনা উৎপাদনের সাথে জড়িত। সময় সংবাদ, যশোর। কর্মদক্ষতা ও সৃষ্টিশীল চিন্তা তুলে ধরার মাধ্যমে মানুষের কর্মক্ষমতা বাড়ে।
এজন্য বৈচিত্র্যময় জীবনের গল্পগুলো সামাজিকভাবে তুলে ধরার আহ্বান জানান গণমাধ্যম কর্মীরা। মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নে টেলিভিশন অনুষ্ঠান নির্মাণে মিডিয়ার সক্ষমতা বৃদ্ধি বিষয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা, বাংলাদেশ টেলিভিশন, হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, মানব সম্পদ উন্নয়নমূলক অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে মানব উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা যাবে। দেশের বাজারে শার্প টাইটানিয়াম ব্লেড নিয়ে এলো উসামা রেজার ব্লেডস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। রাজধানীর একটি হোটেলে নতুন এই ব্লেডের মোড়ক উন্মোচন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে SRBIL এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অর্ণব চ্যাটার্জি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লেমন ফ্লেভারের স্প্রাইট বাজারে নিয়ে এলো কোকা কোলা। রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন ফ্লেভারের স্প্রাইটের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে কোকা কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সাদাব আহমেদ খান সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকিং জয়েন্ট HSBCর মুনাফা কমেছে 14%। এই সময়টায় আর্থিক প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছে $610 কোটি, অথচ গেল বছরের একই সময়ে এ পরিমাণ ছিল $710 কোটি। গেল প্রান্তিকে HSBCর আয় হয়েছে প্রায় $1400 কোটি, যা গেল বছরের একই সময়ের চেয়ে 4% কম। মুনাফা কমতে থাকলে 2017 সালের দিকে ব্যয় কমানোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছে HSBC কর্তৃপক্ষ। দর্শক, আবারও আপনাদের জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন পরিস্থিতির খবরাখবর। সূচকগুলো যদি প্রথমে জানাই তাহলে প্রথমেই দেখতে পাচ্ছি যে ডিএসসির প্রধান সূচক 7 পয়েন্ট বেড়ে 4279 পয়েন্টে অবস্থান করছে। ডিএসসির সরিয়া ইন্ডেক্স সেটি 1 পয়েন্ট বেড়ে 1045 পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসসির যে বাছাই সূচক 30 ইন্ডেক্স সেটিও 4 পয়েন্ট বেড়ে 1648 পয়েন্টে অবস্থান করছে। শীর্ষ 20-এর কোম্পানিগুলোর মধ্যে আরেকবার যদি দেখি যে এই কোম্পানিগুলোর কোনটির কি অবস্থায় আছে। 1 নম্বর অবস্থানে এখন দেখতে পাচ্ছি ইউনাইটেড এয়ার রয়েছে 1 নম্বর স্থানে, বিএসআরএম লিমিটেড রয়েছে 2 নম্বর স্থানে 143 টাকা 50 পয়সা দর নিয়ে। 3 নম্বর স্থানে এখন যে কোম্পানিটি অবস্থান করছে 29 টাকা 20 পয়সা দর নিয়ে, সর্বোচ্চ দর 30 টাকা 10 পয়সা, সেটি হচ্ছে ন্যাশনাল হাউজিং ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। 4 নম্বর স্থানে কেয়া কসমেটিক্স এবং লিন্ডে বাংলাদেশ রয়েছে 5 নম্বর স্থানে, যমুনা অয়েল 6 নম্বর স্থানে, অ্যারামিট রয়েছে 7 নম্বর স্থানে শীর্ষ 20-এর। অ্যারামিটের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে এখন 401 টাকা 50 পয়সা। আর 8 নম্বর স্থানে অবস্থান করছে 29 টাকা 80 পয়সা দর নিয়ে যে কোম্পানিটি, সেটি এনলি ম্যারন ডাইং লিমিটেড, এটি রয়েছে 8 নম্বর স্থানে। 9 নম্বর স্থানে রয়েছে পোর্ট লিমিটেড, এটি 41 টাকা 80 পয়সায় লেনদেন সম্পন্ন করছে এবং 10 নম্বর স্থানে এমজিএল বিডি রয়েছে আজকে। 11 নম্বর স্থানে অলিম্পিক, কাশেম ড্রাইসেল এটি রয়েছে 12 নম্বর স্থানে, আর এমএনএল অয়েল রয়েছে 13 নম্বর স্থানে। বেক্সিমকো 14 নম্বর স্থানে আজকে অবস্থান করছে শীর্ষ 20-এর। তো ডোরিয়ান পাওয়ার রয়েছে 15 নম্বর স্থানে, ইবনে সিনা 16 এবং মেঘনা পেট্রোলিয়াম 17 নম্বর স্থানে অবস্থান করছে। মোটামুটি এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির সর্বশেষ লেনদেনের পরিস্থিতির খবরাখবর। দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফ করছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। আমরা এখন যাচ্ছি সেখানে। অথবা মাইক্রো অন্য কোনো ধরনের জিপ গাড়ি হলে সন্দেহজনক হলে সেখানে তল্লাশির আওতায় নিয়ে আসা হবে। যারা সাথে ব্যাগ পরিবহন করবে সেটি যদি যুক্তিসঙ্গতভাবে আমাদের সন্দেহ হয় তাদেরকেও আমরা কিন্তু তল্লাশির আওতায় নিয়ে আসব। আপনারা আরেকটি বিষয় দেখেন, বিভিন্ন গাড়িতে আলগা স্টিকার লেখানো থাকে পুলিশ, সাংবাদিক, আইনজীবী, বিভিন্ন। এটি কেন? কারণ হচ্ছে আমরা রাস্তায় যাব, সবাই ট্রাফিক আইন আমরা মেনে চলবো, ট্রাফিক আইন অনুযায়ী আমরা চলবো। এই স্টিকার, আলগা স্টিকার লাগানো কোনো প্রয়োজন নেই। এটি লাগানোতে যেটা হচ্ছে, পুলিশ স্টিকার লাগিয়ে যদি গাড়ি চলে, দেখা গেল যে 99টা পুলিশের গাড়িতে স্টিকার লাগানো আছে, কিন্তু একজন সন্ত্রাসী এই সুযোগ নিয়ে তার গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে সে তল্লাশির বাইরে ট্রাফিক ভায়োলেশন করে চলাচলকে অপরাধ প্রক্রিয়া সংগঠিত করছে।
চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, জঙ্গি, বোমাবাজি, অস্ত্রবাজির মতো ঘটনাও ঘটাতে পারে। সেজন্য আমরা নির্দেশ দিয়েছি ট্রাফিক পুলিশকে কোনোভাবেই আলগা, পুলিশ, ডিএমপি অথবা আইনজীবী, সাংবাদিক এই সমস্ত স্টিকার দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারবে না। তবে কোনো সাংবাদিক দায়িত্ব পালনকালে গাড়ি নিয়ে অফিসিয়াল কাজে যাচ্ছে, তাদের নামাঙ্কিত গাড়ি চ্যানেল আই অর এনটিভি অর আরটিভি বা প্রথম আলো বা সমকাল, সেটি সমস্যা নেই, যেহেতু ওই গাড়িতে নামাঙ্কিত রয়েছে। আমরা বলছি আলগা স্টিকার, যেটি সন্ত্রাসীরা সহজেই একটি গাড়িতে সাংবাদিকের পরিচয়, পুলিশের পরিচয়, আইনজীবীর পরিচয়, এই পরিচয়গুলো দিয়ে যাতে অপরাধ সংগঠিত করতে না পারে সেই জন্য আলগা স্টিকার ব্যবহার না করার জন্য আমরা সকলকে অনুরোধ করেছি। এবং যারা এরপর আলগা স্টিকার ব্যবহার করবে সেইগুলোকে আমরা আইন অনুযায়ী আমরা প্রসিকিউশনের ব্যবস্থা করব। আপনারা জানেন হাইড্রোলিক হর্ন জনজীবনকে অতিষ্ঠ করে ফেলেছে ঢাকা মহানগরবাসীকে। আমাকে নগরবাসীর অনেকেই আমাকে অনুরোধ করেছে যে এই হাইড্রোলিক হর্নকে যে কোনো মূল্যে বন্ধ করার জন্য, কারণ এটি নয়েজ পলিউশন করে, এটি এমনভাবে জনগণের বিরক্তি সৃষ্টি করে, মুমূর্ষ রোগী হাসপাতালে তার পাশ দিয়ে হাইড্রোলিক হর্ন বাজানো হচ্ছে, স্কুল কলেজের পাশে হাইড্রোলিক হর্ন বাজানো হচ্ছে, ছাত্রছাত্রীদের সমস্যা হচ্ছে, এটা পাবলিক নুইসেন্স তৈরি হচ্ছে। সুতরাং আমরা হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব এবং ঢাকা মহানগরীতে কোনো অবস্থাতেই কোথাও হাইড্রোলিক হর্নের ব্যবহার করতে দেওয়া হবে না। যারা করবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এই জন্য আমরা বিশেষ অভিযান আমরা চালাচ্ছি। আপনারা দেখেছেন হুটার, বিকল লাইট, এগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে ব্যবহার করার নিয়ম রয়েছে, অ্যাম্বুলেন্সে ব্যবহার করার নিয়ম রয়েছে, ফায়ার ব্রিগেডের গাড়িতে ব্যবহার করার নিয়ম রয়েছে। কিন্তু অননুমোদিতভাবে স্টাইল হিসাবে, স্ট্যাটাস হিসাবে